একটা বিষয় অনেকেই আমাদেরকে বলে থাকে যে দাদা এখন আপনারা সিঁড়ি করছেন আর সিঁড়ির এই যে দুটো ফ্লাইট মানে কি আপনারা পিছনে যে ছবিটা দেখছেন আমরা এই সিঁড়িটাকে বলি ডগলেগ স্টেয়ারকেস। তো এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে দুটো যে ফ্লাইট মানে আমরা বাংলায় যেটাকে বলি ঢাল, এদের মাঝখানে কোনো গ্যাপ নেই। তো এটা কি ঠিক? এটা তো ভুল না। বাস্তবিক পক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় এরকম সিঁড়িও কিন্তু বর্তমানে রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই সিঁড়িগুলোকে আমরা সাধারণত বলে থাকি ডগলেগ স্টেয়ারকেস। যদি আপনাদেরকে বইয়ের পাতা থেকে দেখাই তাহলে সেটার ছবিটা হবে অনেকটা এই ছবিটা। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, এইটাকে বলে ডগলেগ স্টেয়ারকেস। এখন অনেকেই এই বই দেখলেই মনে করে যে স্যার আবার পড়াতে এসেছেন, স্যার বইটার নাম কি, বইটা কি। আমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্ররা আছো তারা এইসব নিয়ে পরে আসবে, তবে আমি আজকে যেটা শেখাচ্ছি কান কামড়ে সেটা ভালো করে শিখে নাও। যখন দুটো ফ্লাইট মানে ধরো প্রথমে আমরা উঠে গিয়ে প্রথমে একটা চাতালে পা রাখলাম, তারপর সেখান থেকে আবার ছাদের দিকে রওনা দিলাম অপোজিট ডিরেকশানে। তো এই দুটো ফ্লাইট যদি গা ঘেঁষাঘেঁষি করে হয়, ধরো একটা 4 ফুট চওড়া করে একটা ঢাল দিয়েছি আর একটা বাকি ঢালটাও 4 ফুট চওড়া করা হবে, কিন্তু দুজনের মাঝখানে কোনো গ্যাপ নেই, এবং সেই গ্যাপটা যদি দেখা যায় যে 6 ইঞ্চির কমও হয় তাহলে আমরা সেই ধরনের সিঁড়িকে বলি ডগলেগ স্টেয়ারকেস। বোঝাতে পারলাম? এবার যদি তোমরা দেখো এছাড়া যদি আমার সেই সিঁড়িটার মাঝখানের গ্যাপটা যদি 10 ইঞ্চি হয়, 1 ফুট হয়, 1.5 ফুট হয়, 2 ফুট হয়, তাহলে সেই সিঁড়িটাকে আমরা কি বলবো? ওপেন ওয়েল টাইপ স্টেয়ারকেস। এবার এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে যে সিঁড়ির মাঝখানে কি কুয়ো, ওয়েল মানে কূপ। ওয়েলকে যদি আমরা ডিকশনারিতে খুলে দেখি, ওয়েলের মানে হচ্ছে কুয়ো। তাহলে সিঁড়ির মাঝখানে কি কুয়ো আছে? না। দেখবে অনেক সময় দেখা যাবে সিঁড়ির মাঝখানে এই গ্যাপটা দেওয়া হয় কি নানান কারণে দেওয়া হয়, সেখানে নয় ভেন্টিলেশনটা ঠিকঠাক থাকবে। অনেক সময় সিঁড়ির মাঝখানে গ্যাপ যত ভালো হয় সিঁড়িটা তো ডবল হাইট হয়, উপরের শোভাটা তত বৃদ্ধি পায়। অনেক সময় সেখানে লিফট এরিয়া প্রোভাইড করার জন্য কিন্তু ওই ওয়েল কথাটা মানে ওই জন্যই ওইখানটা ওই কুয়োর মতো ফাঁক থাকে বলে ওই কথাটার উৎপত্তি। এবার ভেবে দেখো এই ওপেন ওয়েল টাইপ স্টেয়ারকেসের মধ্যেও আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন আমরা বাংলায় বলি যে 3 প্যাঁচের সিঁড়ি, 2 প্যাঁচের সিঁড়ি। প্যাঁচ আবার কি? প্যাঁচ মানে হচ্ছে কটা ফ্লাইট আছে। যেমন ধর একটা 3 ফ্লাইট স্টেয়ারকেস রয়েছে, মানে 3খানা ফ্লাইটের মাঝখানে আবার যদি একটা গ্যাপ থাকে এবং সেই গ্যাপটা অবশ্যই 6 ইঞ্চির বড়ই হবে, তো সেটাকে বলা হয় কি 3 ফ্লাইট ওপেন ওয়েল স্টেয়ারকেস। এছাড়া এবার এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো মানে কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগবে না, তাই তোমাদেরকে গুছিয়ে যদি বলা হয় যে 3 ভাঁজের সিঁড়ি যার মাঝখানে গ্যাপ, সেটা হচ্ছে 3 ফ্লাইট ওপেন ওয়েল স্টেয়ারকেস। সেটা 2 ভাঁজের ক্ষেত্রেও মাঝখানে গ্যাপ থাকলে 2 ফ্লাইট ওপেন ওয়েল স্টেয়ারকেস হলো। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই কথাগুলো যারা বলে যে মাঝখানে গ্যাপটা দেয়া যাবে কি যাবে না, বা অনেক কাস্টমাররাও বলে যে দেখা যাবে একটা প্ল্যানে স্পেস কম আছে, দুটো সিঁড়ি মানে সিঁড়ি একটা করার জন্য অনলি 6 ফুট জায়গা আছে, আর আমরা সবসময় জানি যে মিনিমাম 3 ফুটের কম তো করাই যাবে না উইথ অফ ফ্লাইট, মানে একটা ঢালের চওড়াটা মানে যেখান থেকে আমি ওঠানামা করব। আর সবথেকে কমফোর্টেবল হচ্ছে 3.5 ফুট যে রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে। কমার্শিয়াল হলে তো 4 ফুটের কম করাই যাবে না, শীতটা বড্ড পড়েই যায়, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে ধরে নিলাম যে একটা ছোট্ট 500 স্কোয়ার ফিটের বাড়ি করছে একজন ব্যক্তি, তাহলে তার 6 ফুট মাত্র সে সিঁড়িটার জন্য চওড়া রাখছে, তাহলে তো দুটো ফ্লাইট ঘেঁষাঘেঁষি করেই হবে, মানে যে ফ্লাইট দুটো মানে 3 আর 3 6 মাঝখানে গ্যাপ নেই, তাহলে সেটা হচ্ছে ডগলেগ স্টেয়ারকেস। বোঝাতে পারলাম? তো এই ডগলেগ হোক কি ওপেন ওয়েল হোক এগুলো আপনাদের বুঝতে হবে না। এবার যে কাণ্ড কারখানাটার কথা বলবো সেটা হচ্ছে রড বাইন্ডিংয়ের জায়গায় এই যে ফ্লাইট অর্থাৎ ঢাল যেখানে চাতালে গিয়ে মিশছে, এই জায়গাটায় আপনারা কিন্তু কাঁচি করতে ভুলে যাচ্ছেন। এখন অনেকেই বলছে দাদা আমরা তো সবসময় কাঁচি করি বিভিন্ন জায়গায়, কাঁচি না, আমি ওই কাঁচির কথা বলছি না। আমি যে কাঁচিটার কথা বলছি সেটা হচ্ছে সিঁড়ির ঢাল যেখানে চাতালে গিয়ে মিলিত হয়। আমাকে কি দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ার হলেও আমরা তো মানুষ, তাই মানুষের মতো দেখতে আমাদেরকে। তা কুমার কনস্ট্রাকশন চ্যানেলে টুবি থাকে, ইঞ্জিনিয়ার মনে হয়। যাই হোক, ভালো করে ব্যাপারটা বুঝুন। তো কাঁচি হচ্ছে খুব সহজভাবে বুঝতে গেলে এই যে জিনিসটা দেখুন,
আমি এর আগেও আমাদের যখন সাইটে গেছি বিভিন্ন মিস্ত্রিরা আমাকে প্রশ্ন করে, দাদা কাঁচিটা না দিলে কী হবে? আমি বললাম যে সেই বিয়ে করার সময় মনে আছে তোমার সেই হাত তার উপর তোমার বউয়ের হাত, তার উপর তোমার হাত, কীরকম একটা করা হতো না? তো এরকম হাতের উপর হাত রাখলে চাপ এলে কিন্তু হাত খুলে যায়, হাতের উপর হাত রাখলে চাপ এলে খুলেই যায়। কিন্তু যদি কাঁচির মতো করে চাপটা দেওয়া হয়, কি উপরে কি নিচে দেখো খুলছে না, তাই কি এদিকে নিচের রড এখানে গিয়ে উপরে উঠে যাচ্ছে, এদিকের নিচের রড এদিকে গিয়ে উপরে উঠে যাচ্ছে, মানে ফ্লাইটের নিচের রডটা চাতালে গিয়ে উপরের রড হয়ে যাচ্ছে, চাতালের উপরের রডটা ফ্লাইট অর্থাৎ ঢালেতে নিচের রড হয়ে যাচ্ছে, ঠিক আমার হাতটার মতো। এই জিনিসটাকে এত সহজ করে বোঝানো যায়। এবং অনেকেই বলে, দাদা আপনি এইসব ভুলভাল মন্তব্য করবেন না, আপনি নাকি ভুল বোঝাচ্ছেন। একটা বইয়ের পাতা থেকে ছবি দেখিয়ে দিতে বাধ্য হলাম, কারণ সবসময় তো আপনাদেরকে ছবি না দেখালে আপনারা বুঝতে পারেন না। হ্যাঁ, আর আমাদের সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলছি, দেখো বইয়ের পাতা থেকে যদি দেখাই, এখানে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, দুটো কম্বিনেশান আছে, পরে হয়তো ছবি করেও দেখাবো। এই যে দুটো কম্বিনেশান আমি হয়তো ছবি তুললেও বুঝতে পারবে, লেখা আছে রং অ্যারেঞ্জমেন্ট আর কারেক্ট অ্যারেঞ্জমেন্ট, তার মানে একটা ভুল আর একটা ঠিক। আর কারেক্ট কোনটা, ছবিটা তুলে নিচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মিস্টার অম্লান কুমার, তিনি আপনাদেরকে দেখিয়ে দেবেন ভিডিও এডিটিংয়ের পর যে তিনি আমাদের যেহেতু চিফ এক্সিকিউটিভ পদে রয়েছেন, তিনি যেহেতু আমাদের ভিডিও চেকিংয়ের দায়িত্বটা নিয়েছেন, তিনি এই সব বিষয়গুলো ওখানে ইনক্লুড করবেন। আমার এটা দেখার সময় নেই, তো তিনি দেখিয়ে দেবেন যে ওইখানে বইয়ের পাতাতে রং অ্যারেঞ্জমেন্ট আর কারেক্ট অ্যারেঞ্জমেন্ট কোনটা কী, তাহলে বোঝাতে পারলাম। এবার যারা তর্ক বিতর্ক করে যে সমস্ত মিস্ত্রিরা, তাদেরকে বলছি, দেখো প্রথমত মাধ্যমিকে একটা বিশাল নাম্বার পাওয়ার পর, উচ্চ মাধ্যমিকে একটা বিশাল নাম্বার পাওয়ার পর, জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষায় চান্স পাওয়ার পর, ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা কোর্সকে কমপ্লিট করার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর যখন আমি ভিডিও বানাচ্ছি, বিভিন্ন 10 বছর ধরে ফিল্ড ওয়ার্ক করার পর, তারপরেও অনেক মিস্ত্রি আমাদেরকে বলে, দাদা আপনি কিচ্ছু জানেন না, আপনি আমাদের থেকে শিখতে আসুন, আমরা আপনাদেরকে শেখাচ্ছি। তাদের জন্য বলছি, যারা ক্লাস 4-5 বইয়ের পাতা পড়ে উদ্ধার করতে পারে না, যারা হাই স্কুলে চান্সই পেল না, তাদেরকে এই বইয়ের ভাষা বোঝাতে আমি কোনোদিনও পারবো না, আর আমার আগে যারা জন্মেছে তারাও পারেনি। কিন্তু এই ভিডিওতে এই বইয়ের পাতাটা তোলার প্রধানতম কারণ হচ্ছে, আপনারা যারা মালিক রয়েছেন, যারা বাড়ি নির্মাণ করছেন, তারা অন্তত সঠিক আর বেঠিকটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখুন। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আছি, তাই বেঁচে গেলেন। আগে কেউ ছিল না বলে যে যা বোঝাতো তাই করতেন, এইরকম উপর করে হাতের উপর হাত রেখে ওইখানে রড কাঁচি না করলে ওই গোড়াটা 5-10 বছরের মধ্যে ফাট আসবে। এবার এখানে অনেকে বলবে, তাহলে আমরা তো কত করেছি, কয় সেই বাড়ি টিকে আছে, সেই বাড়ি টিকে নেই। সেই প্রত্যেকটা বাড়ি যেগুলোর বয়স 10-15 বছর হয়ে গেছে, টর্চ মেরে নিচেটার দিকে তাকিয়ে দেখো, ক্র্যাক নিয়েছে অলরেডি। তো এই বিষয়গুলো থেকে নিজেদেরকে সচেতন না করলে তোমরা কিন্তু আগামী দিনে ভালো বাড়ি বানাতে পারবে না। এছাড়া আর এক ধরনের সিঁড়ি রয়েছে, যেটাকে আমরা বাংলায় চেন সিঁড়ি বলে থাকি, যেটার নাম হচ্ছে ট্রেড রাইজার স্টেয়ারকেস। আমরা অনেক সময় বলি স্ল্যাবলেস স্টেয়ারকেস, তো এই কথাগুলো তো বললে হবে না, আপনারা বুঝবেন না, আপনাদের জন্য চেন সিঁড়ি। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন। এই ধরনের ভিডিও গোটা পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষেও নেই। এই ভিডিওগুলো যদি না দেখে অন্য কিছু দেখেন, তাহলে আপনাদের তো, আর যারা ভাবছে যে ধুর বাড়ি তো পরে হবে, এখন তো মজা করার সময়, বাড়ি একদিন তোমাকেও বানাতে হবে। আর যারা বাড়ি বানিয়ে ফেলেছে তাদেরও এই ভিডিওগুলো কাজে লাগবে, কারণ এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শেখা যায়, যেগুলো আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে বানানো বাড়িকে ভালো রাখতে সাহায্য করে।